প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি, আমেরিকার রাজনীতি, রিয়েল এস্টেট, মর্টগেজ সহ বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের একটা টার্মোইল পরিস্থিতি, সবকিছু মিলিয়ে শেষ করে একটি সঠিক কক্ষপথে এগুনোর জন্য চেষ্টা করছে। সবকিছু মিলিয়ে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এসব বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের কমিউনিটির প্রিয় মুখ, রাজনৈতিক বিশ্লেষক জনাব নূর আমিনকে। নূর আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনি এবং আপনার দর্শকদের। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি। এটা যেটা বারবার বলতে হয় যে নূর আমিন ভাই, আপনি দীর্ঘদিন আমেরিকা থাকলেও আপনার হৃদয়ে সবসময় বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি খুব চিন্তিত থাকেন যখন খারাপ অবস্থা থাকে, এবং বাংলাদেশের ভালো অবস্থা আপনাকে মুগ্ধ করে। সবকিছু মিলিয়ে বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে এবং বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় গিয়েছে, সবকিছু মিলিয়ে যে প্রত্যাশা ছিল, আপনি কেমন দেখলেন? কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। সরকার গঠন করছে, কনগ্রেচুলেশন তাদের জন্য। জি, আপনি কোনো বৃক্ষ বপন করার সাথে সাথে আপনি ফল আশা করতে পারেন না। অবশ্যই না। আপনি পানি দিবেন, পর্যাপ্ত আলো বাতাসের সুযোগ দিবেন, এরপরে সেটা হবে। আর সেক্ষেত্রে বিএনপি সরকার অ্যাবাউট নট ইভেন 3 months আই থিঙ্ক, অ্যাবাউট কাছাকাছি, হ্যাঁ। 2+ month। কিন্তু দৃশ্যমান কিছু হইতেছে না, এটা সঠিক। তারা শুধু খাল খনন আর আপনার ওই ফ্যামিলি কার্ড নিয়ে আছে। দৃশ্যমান হইল যেটা নিয়ে মানুষের জীবনের মান উন্নয়ন, মানুষ রাস্তাঘাটে চলতে পারে। এটা আপনার বলতে হবে যে সেটা হইল যে তারেক সাহেব খুব একটা ক্রুশিয়াল সময় দায়িত্ব নিয়েছেন, যেখানে আপনার যুদ্ধ বিগ্রহ, তেলের সমস্যা, চারদিক দিয়ে সমস্যা। নট অনলি বাংলাদেশ একটা গরিব ছোট দেশ, সারা দুনিয়া টালমাটাল অবস্থায় আছে। কিন্তু আমাদের মতো সাধারণ ছোট দেশ, আমাদের প্রত্যাশা অনেক। সেই হিসেবে ওনারা আমি ব্লেম করতে চাই না, কিন্তু হি হ্যাভ টু বি মোর অ্যাক্টিভ, যাতে মানুষ বুঝতে পারে যে দিস পারসন ওয়ার্কিং ফর আস। আচ্ছা, মানে অ্যাক্টিভ হতে, আরো বেশি অ্যাক্টিভ হতে বলছেন, মানে তার কি এখনো পুরো অ্যাক্টিভ না আপনার কাছে? আপনি এটা বলতে চাচ্ছেন? অ্যাক্টিভ না বললেও এক হিসাবে ঠিক হবে না। উনি অ্যাক্টিভ আছে, এটা আমার পর্যালোচনা। উনি অ্যাক্টিভ আছেন হইলো খাল খনন নিয়ে। আর খাল খনন লাইক পার্ট অফ স্মল জব দেশের জন্য, সারা বাংলাদেশের জন্য। সেখানে অনেক ধরনের কাজ আছে, সেখানে মানুষের। অর্থাৎ আমরা বলতে পারি যে আসলে যিনি দায়িত্ব নেওয়ার পরে যে প্রত্যাশা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা বিদায়ের পরে, সেই প্রত্যাশা এখনো পূরণ করতে পারছেন, এটা বলতে পারি। আর যখন আমেরিকা যখন কোনো প্রেসিডেন্ট দায়িত্ব নেয় 100 দিন পরে তারা বলে মানুষের কাছে যে 100 দিন আমি এটা সিগনিফিকেন্ট এটা করেছি। আপনি কি বলতে পারেন তারেক রহমানের এই ফ্যামিলি কার্ড কিংবা খাল খননের বাইরে এমন কিছু সিগনিফিকেন্ট করেছে যেটা জনগণকে খুব আশ্বস্ত করবে, তাদেরকে নতুন পথ দেখাবে? না, এরকম মনে হচ্ছে না। অনেক সময় আছে না, আপনি দেখেন কোথাও জায়গাতে বলেন যে ওয়াও, ইটস নট লাইক দ্যাট। আমরা চাইছিলাম যে তারেক সাহেব তো উনি লন্ডনে ছিলেন 17 বছর, বিদেশে পাশ্চাত্যের অনেক তার জ্ঞান ধারণা আছে। যেমন আপনার একটা কথা বলি, সেটা হলো আমরা সবসময় বাংলাদেশের মানুষ 47, 52 বা মোস্ট অফ পলিটিশিয়ান, তারা কি নিজেরাই বোকা নাকি পাবলিকদের বোকা ভাবে আমি বুঝতে পারি না। হোয়াই ডোন্ট টক অ্যাবাউট, লাইক আপনি সৌদি আরবে যান, দে হ্যাভ ভিশন 2030। আপনি আমেরিকা থাকেন, দে ভিশন 2032, আমরা এই করব। তো এগুলো শুনি না, শুধু ওই 52, 46, 71, এগুলো কি রে ভাই? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এনেছেন। এটা নিয়ে আমরা একটু কথা বলবো অনুষ্ঠানের শেষের দিকে। এর আগে অনেকেই বলছে যে তারেক রহমানের খুব অর্ডিনারি চলাফেরা। একজন প্রধানমন্ত্রী হিসেবে অর্ডিনারি চলা ভালো, নাকি হচ্ছে যে উনি একজন প্রধানমন্ত্রী হিসেবে, না ঠিক আছে দেখলেই মনে হয় যে উনি প্রধানমন্ত্রী, বাট উনাকে দেখলে কি মনে হয় আসলে যে প্রধানমন্ত্রী কিনা? এটা কি আসলে পজিটিভ, নাকি আপনি বলছেন না ঠিক আছে একজন অর্ডিনারি মানুষ, এটা মানুষের ভালো একটা সাইকোলজিক্যালি একটা ভালো একটা ফিল হবে, এই চলাফেরা খুব মানুষের সাথে মিশছে, এটা কি একটু পজিটিভ ভাবে দেখছেন, নাকি আসলে এটা প্রধানমন্ত্রী হিসেবে যায় না? কি মনে করছেন আপনি? ব্যক্তিগতভাবে আমি বর্ণনা করি ভালো এই জন্যই যে বেশি যদি আপনার, আসলে আমাদের দেশের মানুষগুলি একটু অন্য ধরনের। আপনি যদি বেশি সিকিউরিটিতে থাকে, সরকারের খরচ বেশি, আর মানুষের জন্য একটা ভোগান্তি, রাস্তা 3 ঘন্টা 4 ঘন্টা জন্য বন্ধ রাখা, তো তখন আপনিও নেগেটিভ মন্তব্য করবেন। তো সেই ক্ষেত্রে
আপনি মনে করে নিতে পারেন যে তিনি আমাদের উপরে আস্থা আছে, আমাদের উপরে বলে বাংলাদেশের মানুষের উপরে আস্থা আছে যে বাংলাদেশের মানুষের দ্বারা তার কোনো ক্ষতি হবে না। যখন একটা মানুষ দেখেন ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর যে শ্রেষ্ঠ ব্যক্তি, তার এত দেয়, তারপরেও মানুষ কিভাবে তাকে বিভিন্ন রকম ভাবে অনেক কথা বলে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি তারেক সাহেব আমাদের প্রতি আস্থা আছে বলেই উনি একটু কম সিকিউরিটি এবং সাধারণভাবে চলে, হুইচ ইজ গুড, আই লাইক ইট। ওকে, তো সবকিছু মিলে সাধারণভাবে চলাটাকে অ্যাপ্রিশিয়েট করছেন, বাট আপনি যে রাষ্ট্র পরিচালনা করতেছেন এখন আপনি পুরোপুরি সন্তুষ্ট নয়, অর্থাৎ দেশের মানুষও, আপনি কি মনে করেন দেশের মানুষ তার এই আপনার যে, যদি আপনি যেহেতু কাছ থেকে চিন্তা ভাবনা করেন দেশ নিয়ে, আপনার মনে হয় দেশের মানুষ তার উপর খুব হ্যাপি? না, দেশের মানুষ হ্যাপি না। আমি প্রথমেই বলছিলাম যে দেশের মানুষের প্রত্যাশা অনেক, কিছু কিছু জিনিস আমরা দেখি না। ওকে, সেটা হলো আওয়ামী লীগের আমলে তথা শেখ হাসিনা পালায় যাওয়ার আগে দেশের দিকে যে পরিমাণে লুটপাট হয়েছে, তো ওগুলি অনেক সাধারণ মানুষ অনুমান করতে পারে যে কী পরিমাণ লুটপাট হয়েছে, কোথায় কোথায় ক্ষতি হয়েছে, সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে না, কল্পনার বাইরে, কল্পনার বাইরে, প্রত্যেকটা সেক্টরে নেগেটিভ। বুঝতে পেরেছি। ওকে, আমরা সরকারি দল নিয়ে কথা বললাম, একটু বিরোধী দল নিয়ে কথা বলি। জামায়াত তো তাদের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের জামায়াত ইসলামী রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে, সবচেয়ে বেশি আসন পেয়েছে। তো আপনি যে বিরোধী দলের যে ভূমিকা, আপনি যে 2 মাসে হচ্ছে, যদিও আপনি একটা পুরো ফুল মার্ক দিতে পারবেন না, তবুও আপনার কাছ থেকে যদি দেখে থাকেন বা তাদের বিচার বিশ্লেষণ করেন, কি মনে হচ্ছে জামায়াত ইসলাম কি তাদের দায়িত্ব দেশের মানুষের আস্থা অর্জন করে সামনে আরো ভালো করবে, নাকি হচ্ছে যে না এটাই তাদের সবচেয়ে বড় সফলতা হবে? ধন্যবাদ। বিরোধী দল, আমাদের দেশের মানুষের নেচার হইল বিরোধী কথাবার্তা। ওকে, আপনি যেটা বলবেন তার বিরুদ্ধে কথাবার্তা না। বিরোধী দল হইল সরকারের যে অসঠিক, যে কাজটা সঠিক না, জনগণের সাথে যায় না, ওইসব কাজের বিরোধিতা করা। বিরোধিতা বললে ভাষাটা ঠিক হলো না, সমালোচনা করা, পরামর্শ দেওয়া। ওকে, হোয়াই ডোন্ট থিঙ্ক দিস ওয়ে, পরামর্শদাতা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বিরোধী দল এই মুহূর্তে বিরোধী দলের বিরোধিতা করা বিলকুল করাটা ঠিক হবে না। কেন করা ঠিক হবে না? আমি জামায়াত ইসলামের সরকারি দল হিসাবে কিছুক্ষণের জন্য ভাবি নেই। প্রত্যেকটা দেশে দেখবেন যখন ক্লান্তি লগ্নে সরকারি দল, বিরোধী দল, আপামর জনগণ, যার উপর লেভেলের লোক আছে, তারা সব একসাথে হয় দেশের জন্য, দেশের স্বার্থে। এখন আপনি যদি বিএনপি একটা উদ্যোগ নিল, আপনি তারে পরামর্শ দিতে পারেন যে এইভাবে না এইভাবে, কিন্তু আপনি যদি ওইটার কথার উপরে ভিত্তি করে রাস্তায় নামেন, মাঠ গরম করার চেষ্টা করেন, ট্রাই টু বি এ বিরোধী দল এগেনস্ট পার্টি, তারা দেশের মানুষের ক্ষতি আর সরকার যে কাজ করবে তার কাজেরও বাধাগ্রস্ত হয়। অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশ, আমি মনে করি হাসিনা পালায় যাওয়ার পরে জামায়াত ইসলাম বিরোধী দলের থেকে সরকারের সহযোগিতা করা উচিত। ওকে, আপনি ভালো বলেছেন, এটা ঠিক আছে। আপনার যে পয়েন্ট অফ ভিউ থেকে খুব সুন্দর কথা বলেছেন, এটা হওয়া উচিত। কিন্তু সরকারি দল যদি কোনো কাজ ভুল করে, সেটা কি সমালোচনা করবে না বিরোধী দল? অফকোর্স সমালোচনার সাথে সাথে পরামর্শ দেবে, এমনি না এমনি। কিন্তু আপনার বিরোধী দলের পরামর্শ কি সরকার ঠিকমতো গ্রহণ করছে? তারা অ্যাবজর্ব করতে পারছে না মনে হচ্ছে। এটাই আমার, দ্যাটস গুড, থ্যাংক ইউ। ওকে, সরকার কিছু কিছু আছে পরামর্শ নিচ্ছে না, তারা ওই বিভিন্ন রকমের আইনের মারপ্যাচ দেখাচ্ছে। সরকারের মধ্যে কিছু লোক আছে যারা নাকি তারা অভিজ্ঞ, অনেক আইন জানে। একটা জিনিস আপনার সাধারণ ভাষায় বোঝাই, আপনি আপনার ঘরে বসবাস করেন, রান্নাঘরে কোথায় লবণ, কোথায় তেল, কোথায় চিনি, এগুলো আপনি জানেন, আমি না। না, when I go your house and looking for, মানে বলেন কিছু তেল এন, আমি লবণ খুঁজে পাবো না, সময় লাগবে, সময় লাগবে। তো এই যারা সরকার আছে তারা অনেক সময় নিজেরা নিজেদের ক্ষমতা রাখার স্বার্থে আইন তৈরি করছে। সংবিধান তো কিছু না, ইটস এ বুক, এটা মানুষের তৈরি, মানুষের তৈরি। ইটস নট হোলি বুক লাইক কাম ফ্রম আল্লাহ। তো সরকারগুলো তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা নিজেরা আইন তৈরি করছে। বিএনপি এক সময় করছে, দে হ্যাভ সাম কাইন্ড অফ আইডিয়া। আওয়ামী লীগ যারা করছে, দে হ্যাভ সাম কাইন্ড অফ আইডিয়া। জামায়াত ইসলাম তো কখনো করেনি, তারা এইসব দুষ্টমি মারপেচ তাদের মাথায় নেই। সেই জন্য আপনি দেখবেন এই জুলাই সনদ বলেন, এটা বলেন, বিভিন্ন মারপেচে মানুষরে পেছনে ফেলে দিচ্ছে, এটা মানুষের চাহিদাগুলোরে। যেসব স্পিরিট নিয়ে মানুষ রাস্তায় নামছে, হাসিনা তাড়াইছে, সেসব স্পিরিটদের সেসব চাহিদা মানুষের স্বপ্নগুলিরে তারা বিভিন্ন আইনের মারপেচ দেখায়। কিন্তু মানুষ এত বোকা না। আপনি যতই মানুষের সাথে চালাকি করবেন, একটা সময় দেখবেন
আপনারা পেছনে পড়বেন। অবশ্যই মানুষকে যে বোকা ভাবে যে সরকার তারা হচ্ছে ভরাডুবি হবে, যেটা শেখ হাসিনা সরকার করেছে। আচ্ছা, এবার আমরা একটু এনসিপি নিয়ে কথা বলি, যেটা হচ্ছে যে তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা এক সময় 2 বছর আগে আপনি কল্পনা করতে পারতেন তারা মেম্বার অফ পার্লামেন্ট হবে, তারা এই দেশের একটা ইলেক্টেড অফিসিয়াল হবে। তো এই কয়েক মাসের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে তাদের অ্যাক্টিভিটি, যে 6 জন নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য, কি মনে হচ্ছে আপনার কাছে? তারা কি অনেক দূর যেতে পারবে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে? বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে পারবে? এটা একটা লম্বা সিস্টেম, লম্বা কাহিনী। সেটা আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র কিছু দেখেন। এনসিপি, ফরগেট ইট, এনসিপি 24-এর অভ্যুত্থান আন্দোলন এরই দেখে কিন্তু নেপাল তারা ওদের সরকার তাড়াইছে। হ্যাঁ, এখন দেখেন নেপালে মোস্ট অফ পার্লামেন্ট মেম্বার ফ্রম স্ট্রিট বয়, যারা আন্দোলন করছে। তো বাংলাদেশে কেন হইতে পারলো না? এটা তো আমাদের কাহিনী। বাংলাদেশে হইতে পারতেছে না, দেখেন 2-3টা ছেলে হইলে আর বাকি কারা হইতে পারলো না। তারপর একটা জায়গায় বল করেছে, তারপর সরকার হাসিনা পালানোর পরে সাথে সাথে নির্বাচন দেয় নাই, তারা সরকারের হালুয়া রুটি খাওয়ার জন্য, সুবিধার জন্য তারা দে শুড আজ ফর ইলেকশন রাইট ওয়ে উইদিন 2-3 মান্থ। তখন মানুষের আস্থা, ভালোবাসা, সম্মান, স্নেহ সব কিছু আসলে এনসিপি ছেলেদের উপরে, আমরা এনসিপি না বলি, ওই সব ছেলেদের উপরে। তো তারা যদি ওই সময় নির্বাচন হইতো, তখন কিছু বিএনপি পাইতো, কিছু এমসিপি পাইতো, কিছু আওয়ামী লীগ কাছাকাছি। তো এই যে দেরি করার জন্য কি হইল, প্রত্যেকটা লোক মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ছেলে বিভিন্ন নামে বেনামে বদনাম। বাংলাদেশের মিডিয়া তো আপনার বসে নেই, তাদের পেছনে লেগে আছে। যার ফলে দেখেন 2টা 3টা 4টা 5টা 6টা আসন পাইছে হয়তো, তাও আপনার কোয়ালিশন করে। তো টু ব্যাড। তো সামনে তাদের পথটা কি কঠিন হয়ে গেল? তাদের পথ অবশ্যই কঠিন হয়ে গেল, অবশ্যই। আপনি চিন্তা করেন, আর 2-10 বছর পরে বিএনপি যে পথে হাঁটছে, 1 টার্ম 2 টার্ম পরে দেখবেন কোনো না কোনোভাবে আওয়ামী লীগ আসে, তখন এনসিপির কোনো নামই থাকবে না। অবশ্যই না, আইনগতভাবে ওদেরকে দেশ থেকে পালাতে হবে। আপনার কি মনে হয় আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে? আমি আশা করি না, কিন্তু বিএনপি যা করতেছে বিএনপির হাত ধরে আসবে। ওকে, বিএনপি হাত ধরে আসতে পারে, আপনি আসতে পারে, যা করতেছে গুরুত্বপূর্ণ, সে সময় বলে দিবে বাংলাদেশে, সেটা বিএনপি কি ভূমিকা রাখে সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আরেকটা জিনিস একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অনেকে সোশ্যাল মিডিয়াতে, আপনি দেখেন আমরাও দেখি, যে সালাউদ্দিন আহমেদ, যেটা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, বা আমির খুসরু মাহমুদ, ওদের নিয়ে কথা রয়েছে ওরা ভারতের পারপাস সার্ভ করছে। আসলে কি আপনার কিছু মনে হয় গত এই 2-1 মাসের মধ্যে তাদের অ্যাক্টিভিটিস বা তাদের অন্যান্য সংশ্লিষ্টতা দেখে আপনার কি মনে হয় আসলে তারা দেশের জন্য করছে, নাকি অন্য একটা দেশের পারপাস সার্ভ করছে? আপনারা যারা সাংবাদিক যখন দেখবেন তাদের পেছনে থাকেন, তারা তো ভাই, আপনি নিউ ইয়র্কে থাকে, একটা কথা আছে, যারা নিউ ইয়র্কে আসে, অন্যান্য আমরা আসি নিউ ইয়র্কে না, অন্যান্য স্টেটের মানুষ বলে নিউ ইয়র্ক ভালো সিটি না, অপরিষ্কার সিটি, ভালো না। কিন্তু আমরা যারা বলি, আমরা কি বলি, যারা নিউ ইয়র্কের পানি 1 গ্লাস খাইছে, তারা, যাদের পেটে নিউ ইয়র্কের পানি গেছে, তারা ভুলতে পারবে না, বলতে পারে না। সালাউদ্দিন সাহেব অনেকদিন ছিল ইন্ডিয়াতে, অনেকদিন ছিলেন। তো সেক্ষেত্রে আপনার তাদের তো পারপাস অবশ্যই একটু সার্ভ করতে হয়। যেমন ইন্ডিয়া, যেমন শেখ হাসিনা তার বাবা মারা যাওয়ার পর অনেকদিন তারা ইন্ডিয়া ছিলেন কি, তাদের আশ্রয় ছিলেন, তারা খাওয়ায় নয়, এটা কি করছে, রাইট, ঠিক না? সো আপনি টেকনিক্যালি কূটনৈতিকভাবে উত্তর দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। আসলে এটা আরো সময় গেলে বোঝা যাবে, দেশের মানুষ বিচার করবে, এটা আমরা বলতে পারবো, দেশের মানুষ বিচার করবে সে কার পারপাস সার্ভ করছে, আদৌ করছে কি করছে না। আচ্ছা, এটাকে আপনি 47-52 নিয়ে কথা বলেছেন। আসলে সত্যি কথা কি জানেন, সারা পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে, নানাভাবে ইনভেন্ট করছে অনেক কিছু, মানে সবকিছু টেকনোলজি থেকে শুরু করে সবকিছু এগিয়ে যাচ্ছে, বাট আমরা কেন এখনো 47, 51, 52 নিয়ে আছি? আমরা এগিয়ে যাব কবে? আপনার কাছে এই পুরো ব্যাপারটা নিয়ে আপনার কাছে কেমন লাগছে? আসলে কি করা উচিত? এগুলো যেসব রাজনীতিবিদ বা রাজনীতিওয়ালারা এগুলো করে, এগুলো তাদের ভুল, রং কনসেপ্ট। যারা ইতিহাস জানার, ইতিহাসবিদ, তারা পড়ে নেবে। আমাদের স্বপ্ন দেখানো উচিত বাংলাদেশের মানুষদের, সামনে কি আমরা করতে চাইতেছি, সামনে কি আমরা করতে পারি, সামনে কি করা উচিত, দেশের জন্য কি ভালো হবে, সেগুলো। আপনি দেখেন নিউ ইয়র্কে কোনো বাসায় যদি আগুন লাগে, তো অ্যাম্বুলেন্স তারা কাউন্টডাউন করে কতক্ষণে অ্যাম্বুলেন্স আসলো। অ্যাম্বুলেন্স দেরি করে আসলে তখন সরকারের শো করে যে অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়েছে। তো সরকার কি করে, যেভাবে রাস্তাঘাট আইন করে হোক, যেমন হোক, অ্যাম্বুলেন্স ফার্স্ট প্রায়োরিটি, ফায়ার সার্ভিসের গাড়ি, হ্যাঁ, অ্যাম্বুলেন্স প্লাস ফায়ার সার্ভিসের গাড়ি ফার্স্ট প্রায়োরিটি।
তো সরকারের যখন দেশের জন্য কোনো প্ল্যান করে তাদের ভাগ করা উচিত কোনটা ফার্স্ট প্রায়োরিটি। ফ্যামিলি কার্ড আপনি কিছুদিন পরে দিতে পারতেন, দিচ্ছেন ভালো, আপনার নির্বাচনের ওয়াদা ছিল, ফাইন, কিন্তু অন্যান্য দিকটা তো দেখতে হবে। রাইট। একটা জিনিস দেখেন 52 আর 36 এগুলো আমি যেমন 71-এর পরে জন্মগ্রহণ করছি, এগুলো তো আমার কোনো আগ্রহ নেই, আগ্রহ নেই, আর ফোনে পেট ভরবে না। 24 যত আগ্রহ আছে। হ্যাঁ, 24 জন আগ্রহ আমি দেখছি। নট অনলি দ্যাট, আপনার 71-এ যারা যুদ্ধ করছে তাদের অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে, আর 10 বছর পরে মুক্তিযোদ্ধা থাকবে না। কিন্তু আপনারা কি করতেছেন, ওই মুক্তিযোদ্ধারা কি এক গ্লাস পানির জায়গা ছিল, তখন বয়স ছিল 9 বছর বা 7 বছর বা 8 বছর, তারও মুক্তিযোদ্ধা বানাইতেছেন কেন? খুবই এগুলো হাসিনা করে গেছে। রাইট। দুঃখজনক। সরকারের টাকাগুলি তাদের দেওয়ার জন্য, হোয়ার লট অফ পিপল আপনার না খায় মরতেছে, চিকিৎসা পাইতেছে না, আপনি মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা দিতেছেন। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আছে, দেশের মানুষ হিসেবে তাদের আপনার সার্ভিস দেন, হ্যাঁ, বাট এই মিথ্যা কথা বলে কেন একটা আবেগে নিয়ে খেলা করছেন? অফকোর্স নট। Okay. তাহলে এটা মেনে নেওয়ার মতো না। অবশ্যই না। তো সবকিছু মিলিয়ে আসলে দেখেন, তাহলে স্বাধীনতা আজকে 50 বছরে পৃথিবীর অন্যান্য দেশ যেসব আমাদের সাথে সাথে যেসব দেশ স্বাধীন হয়েছে তারা এগিয়ে যাচ্ছে, তাহলে আপনার আমাদের আসার জন্য কি স্বপ্নের কথা কি বলবেন আপনি? মানে এই জাতিটাকে এভাবেই সবসময় বঞ্চিত হবে? আরেকটু সময় দেওয়া যেতে পারে, কিন্তু দেশের মানুষ, এটা আমার ব্যক্তিগত মতামত, প্লাস আমি সবসময় মানুষকে বলি, আপনার যখন যারা রাজনীতি করেন, রাজনীতিবিদদের ঘরে ঘরে ভোট চাইতে যাইতে হবে না। আপনার তাদের শিক্ষা দেন, শিক্ষা দিলে তাদের জ্ঞান, শিক্ষা, তাদের চাহিদার অনুযায়ী তারা নিজস্ব প্রার্থী তার নিজেরাই চয়েস করবে। বুঝতে পেরেছি। কোনো প্রার্থীকে তার ঘরে ঘরে যায় ভোট চাইতে হবে না, ওই বয়স্ক লোকদের পাশে সালাম করতে হবে না, মানুষের গায়ে গায়ে হাত দেওয়ার কোনো দরকার নাই, কোলাকুলি করার, এগুলো আপনার টাকা দেওয়ার দরকার নাই। রাইট। এটা সময়ের সাথে আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ না, আপনি হোয়াই ডোন্ট পে অ্যাটেনশন না, শিক্ষা খাত, শিক্ষা দেন মানুষকে, খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যখন শিক্ষা হবে তখন এমনি এমনি বানাবে, একদম রেডি হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ, আপনি অনেক কথা বলেছেন। আমরা শেষ করব, আপনার কাছে বাংলাদেশে অনেক কথা শুনতে পেরেছি, আমাদের বিশ্বাস বাংলাদেশ অবশ্যই একসময় তার কাঙ্ক্ষিত লক্ষ্য পথে পৌঁছাবে। আমরা শেষ করার আগে আপনি আমাদের মানুষের জন্য, দেশের মানুষের জন্য কিছু বলবেন কিনা? দেশের মানুষের জন্য আমি সবসময় বলি যে ভাই, আপনারা শিক্ষা অর্জন করুন, শিক্ষা অর্জন করে নিজস্ব প্রার্থী, নিজস্ব ব্যক্তি, নিজস্ব ভালোবাসা মানুষ, ভালো লাগার মানুষ নিজে নিজে নির্বাচন করেন। দেখেন এই দেশে কোনো পোস্টার নেই, ইলেকশন হয়ে যাইতেছে, বড় বড় ইলেকশন, কোনো পোস্টার নেই, কারণ মানুষের শিক্ষা আছে, তারা জানে। অথচ এই দেশটা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে, তারা জানে কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে না, কে আমাদের কাছের লোক, কে আমাদের কাছের লোক না। সামটাইম দে ডু রং, বাট দে আর ডুইং ওয়েল। ইয়া, দে আর ডুইং ভেরি ওয়েল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ নূর আমিন ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ত সময় রেখে আমাদের সময় দিয়েছেন। আমাদের বিশ্বাস আমাদের যারা দর্শক দেখবে তারা আপনার থেকে অনুপ্রাণিত এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। ধন্যবাদ আপনাকে নূর আমিন ভাই আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, অচিরেই অন্য কোনো সাবজেক্ট এবং অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আইবিটিভির সাথে থাকবেন, এই প্রত্যাশা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।